মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভয়াকাণ্ডের অভিযুক্ত ৩ আইপিএস অফিসার তাদেরকে সাসপেন্ড করা, একই সাথে কারা দপ্তরের আলিপুর জেলে ২ দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা, তিলজলা কাণ্ডে যিনি ওসি ফায়ার ব্রিগেড তাকে দায়বদ্ধ করে সাসপেন্ড করা, এবং একের পর এক বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের গ্রেপ্তার, যারা দুর্নীতির জালে আটকে গেছেন সেই কাউন্সিলরদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এমনকি গত ১ বছর আগে কোচবিহারের ব্লক সভাপতি তৃণমূলের যে অন্যায়ভাবে শুভেন্দু অধিকারীর কনভয়ে আক্রমণ করেছিলেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। একের পর এক যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলো কিন্তু নির্বাচনে যেগুলো প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল সেগুলো প্রতিফলন বলা যায়। তার মধ্যে অভয়ার মাকে কেবলমাত্র বিজেপি প্রার্থী করেননি, সাধারণ মানুষের মধ্যে যে ন্যায় বিচারের প্রশ্নে যে ৩ আধিকারিক অভিষেক গুপ্তার থেকে শুরু করে বিনোদ গোয়েল, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মানুষ তিতিবিরক্ত হয়ে পড়েছিলেন, যাদের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেছিলেন, বিনীত গোয়েলের বিরুদ্ধে, ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে, আইপিএস অফিসার এনারা, অভিষেক গুপ্তার বিরুদ্ধে। সত্যি কি শুভেন্দু অধিকারী ব্যবস্থা নিতে পারবেন? বাপের ব্যাটার মতন কিন্তু ব্যবস্থা নিয়ে দেখিয়ে দিলেন যে হ্যাঁ, নেওয়া যায়। অনেকেই মনে করেছিলেন যে রত্নাদেবীকে নির্বাচনে দাঁড় করিয়ে কেবল আসনটা জয়ী হতে চাইছে বিজেপি। আজকে কিন্তু বলতেই হবে তাদের সেই আশঙ্কাটা ভুল প্রমাণিত হয়েছে। রত্নাদেবী যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন তার বিরুদ্ধে ব্যাপক প্রচার চালানো হয়েছিল। বলা হয়েছিল যে কেবল ভিকটিম কার্ড খেলছে বিজেপি। আজকে কিন্তু ন্যায় বিচারের অন্তত প্রাথমিক ধাপ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যকারী করে দেখালেন, সাহস দেখালেন। রাজ্যে যে দুরাচার চলছিল, যে দুর্নীতি চলছিল, অ্যাকাউন্টেবিলিটির অভাব চলছিল, দায়বদ্ধতার অভাব চলছিল, তাকে কিন্তু অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী গত কয়েকটা দিন। একের পর এক ফাইল তিনি খুলছেন। একটা পরিবর্তন দেখেছিলাম 2011 সালে। পরিবর্তনের আগে যখন রাজারহাটে ফাইলের পর ফাইল দেখানো হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন, বাম নেতাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন, কিন্তু ফাইল কোনদিন খোলেননি। তারপরে 15 বছরে বারবার শুধু বলতেন সুজনবাবু ফাইল দেখাবো, গৌতমবাবু ফাইল দেখাবো, কিন্তু কোনোদিন ফাইল দেখাতে পারেননি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে তৃণমূলের বিরুদ্ধে যে অন্যায়, অবিচার, অত্যাচার, এর মাত্রাহীন শোষণের বিষয়ে একের পর এক ফাইল খুলছে। আমি বিষয়টাকে কিভাবে দেখছি, একটা সরকার, নতুন সরকার এসছে, সরকার কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতি সেগুলো রক্ষা করে চলছে। তার সরকারের 2টো দিক, একটা হলো বিগত সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো, দুর্নীতির অভিযোগ, ন্যায় বিচারের পাওয়ার অভিযোগ, ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ, যেমন অভয়ার মা, বহু ক্ষেত্রে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ। আজকে সমস্ত যে দুর্নীতি, পুলিশের অত্যাচার, অভয়াকাণ্ডের ন্যায় বিচারের প্রশ্নে একটার পর একটা কিন্তু ইতিবাচক ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিসাবে। আমি যদি জেলের বিষয়টা বলি, আমি নিজে 2000 সাল থেকে 2017 সাল পর্যন্ত
আলিপুর জেলে পড়িয়েছি, শিক্ষক হিসাবে পড়িয়েছি। আমার ছাত্র উত্থান পাল জেলে লাইফার ছিলেন, তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। আমি দীর্ঘদিন আলিপুর সেন্ট্রাল জেলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছি। তা আমার সেই অভিজ্ঞতার সাথে কিন্তু মেলে আজকে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলছেন যে জেলের ভেতরেই দুষ্কৃতীরা সক্রিয় ছিল। মানে পশ্চিমবাংলা যে একটা দুষ্কৃতীদের রাজত্বে পরিণত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, তার নিদর্শন হলো জেলখানাগুলো। এক একটা জেলখানার ভেতরেই অপরাধীরা ভেতর থেকেই সক্রিয় ছিলেন, অপরাধ সংগঠিত করতেন। আজকে মোবাইল ফোন যে প্রদর্শনী আমরা দেখলাম, শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে দেখালেন যে শুধু প্রেসিডেন্সি জেল সার্চ করে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে বাইরের জগতের সাথে যুক্ত সম্পর্ক রাখতেন, অপরাধ সংগঠিত করতেন। আজকে একেবারে দিনের আলোর মতন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে দিলেন যে জেলে বসেই দুষ্কৃতী সাম্রাজ্য চালাতো এবং কিভাবে মোবাইল ফোনকে তারা ব্যবহার করে বাইরের জগৎকে নিয়ন্ত্রণ করত। ফলে জেলে থাকা আর জেলের বাইরে থাকা মধ্যে কোনো তফাৎ নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যবস্থাটা এতটাই দুর্বৃত্তায়ন ঘটেছিল যে জেলের মধ্যে থেকেও দুর্বৃত্তরা সক্রিয় ছিল, মোবাইল ফোন তাদের হাতে হাতে ছিল। আজকে কিন্তু কেবলমাত্র মোবাইল ফোনগুলো বাজেয়াপ্ত করা হয়েছে তা নয়, দুজন জেল আধিকারিক অর্থাৎ প্রেসিডেন্সি জেলের দুজন আধিকারিক সুপারিনটেন্ডেন্ট সমেত সাসপেন্ড করে এই বার্তাটা শুভেন্দু অধিকারী দিতে পেরেছেন যে দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি শুধু মুখে বলা নয়, কার্যকারী করে দেখা। তিলজলার ঘটনা বলুন, অবৈধ নির্মাণ, নিশ্চয়ই আইনি পথেই সেই অবৈধ নির্মাণকে ভাঙতে হবে, কিন্তু হাইকোর্টের রায়ের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু সেই অবৈধ নির্মাণ ভাঙেনি। শুভেন্দু অধিকারী কিন্তু বাপের ব্যাটার মতন দেখিয়ে দিলেন অবৈধ নির্মাণ ভাঙার প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতি নেবে। অবশ্যই আবারও বলবো, হাইকোর্ট যে রায় দিয়েছে যে প্রসিডিওর মেনটেন করে ভাঙতে হবে, তার সাথে আমিও একমত। আজকে কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে নির্বাচনী প্রচারে বারবার বলা হচ্ছিল যে অভয়ের মাকে কেবলমাত্র সেন্টিমেন্টের জন্য অর্থাৎ ভিকটিম কার্ড খেলে পানিহাটি আসনটা জয়ের জন্য নামানো হয়েছে। আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে জানিয়ে দিলেন যে যারা ডিপার্টমেন্টাল কন্ডাক্টে আপাতত মনে হচ্ছে দোষী, তাদেরকে সাসপেন্ড করে তদন্ত করা হবে এবং সিবিআই তদন্তের বাইরে কেবল বিভাগীয় আধিকারিক হিসাবে 3 জন আইপিএসকে সাসপেন্ড করার যে নজির তিনি রাখলেন এবং তারপরে তদন্ত পর ঠিক হবে যে ওই 3 জন আইপিএস অফিসারের কন্ডাক্ট ঠিক ছিল না বেঠিক ছিল, বা আদালত বলবে। কিন্তু করে তো দেখালেন 3 জন আইপিএস অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের কিন্তু আশীর্বাদ করলেন, কারণ এই সাধারণ মানুষ কিন্তু এই অফিসারদের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছিলেন। আরেকটা বিষয় আমি না বলে পারছি না যে প্রচুর মানুষ তারা কিন্তু তৃণমূল শাসনকালে দুর্নীতিতে আবদ্ধ ছিল, নিমজ্জিত ছিল। একের পর এক দুর্নীতিগুলো কিন্তু উঠে আসছে, তৃণমূলের নেতারাই একে অপরের বিরুদ্ধে বলছেন, থানায় গিয়ে তারা এফআইআর করছেন, এদের মধ্যে কাউকে ধরা হচ্ছে। তমলুকের কাউন্সিলর পুরপিতা, তাকে ধরা হয়েছে। বিভিন্ন জেলায় তৃণমূলের নেতারাই তৃণমূলের বিরুদ্ধে কিন্তু বহু জায়গায় অভিযোগ করছেন এবং শেষ পর্যন্ত গোষ্ঠীগত দ্বন্দ্ব এখানেও দেখা যাচ্ছে এবং তাদের অনেকেই কিন্তু জেল হেফাজত হচ্ছে। আর ভায়োলেন্স যারা করেছিলেন, বিরোধী দলের নেতার বিরুদ্ধে ভায়োলেন্স করেছিলেন কোচবিহারের ব্লক সভাপতি, তৃণমূল ব্লক সভাপতি, আজকে তার কিন্তু মামলা ওপেন হয়েছে। আজকে তাকে কিন্তু শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। একই সাথে
আজকের দিন যদি দেখা যায় তাহলে হাইকোর্টে বিধানসভার ভেতরে যদি আমরা দেখি তাহলে আমরা বলবো যে বিধানসভার ভেতরে এই বার্তাটা দেওয়া হলো যে যেভাবে শুভেন্দু অধিকারীর গলা আটকানোর চেষ্টা করা হয়েছিল, বিধানসভার বিরোধী দলের নেতাকে তো কার্যত সাসপেন্ড করে রাখা হতো। ভারতবর্ষের ইতিহাসে দ্বিতীয় কোনো বিরোধী দলের নেতার নাম পাবেন না যাকে কার্যত প্রায় সময়ই সাসপেন্ড হয়ে থাকতে হতো। শুভেন্দু অধিকারী আজকে পরিষ্কার এই বার্তাটা দেবার চেষ্টা করেছেন, বা শাসক দল এই বার্তাটা দেবার চেষ্টা করেছেন যে বিরোধীদের বলবার সুযোগ তারা দেবেন, বিরোধীরা বিধানসভাতে গঠনমূলক বক্তব্য রাখবেন, তারাও প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আপনাদের মনে থাকতে পারে যে বিধানসভার ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য টেলিকাস্ট করা হতো, কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য টেলিকাস্ট করা হতো না, বন্ধ করে দেওয়া হতো। আজকে সেখান থেকে যদি আপনি দেখেন, এখানেও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বিধানসভার মধ্যে মানে তার যে কার্যবিবরণী বা কার্যাবলী, সেটা সরাসরি টেলিকাস্টের সিদ্ধান্ত বা সাহস দেখাতে পারেন শুভেন্দু অধিকারী। ফলে এখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কয়েক কদম এগিয়ে থাকলেন নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভার ভেতরের কার্যক্রম জনসমক্ষে আনবার সাহস দেখাতে পারলেন শুভেন্দু অধিকারী টেলিকাস্টের মাধ্যমে, লাইভ টেলিকাস্ট। আমি আজকেই দেখছিলাম নওশাদ সিদ্দিকীর চমৎকার বক্তৃতা, আজকেই দেখছিলাম একের পর এক নবনির্বাচিত এমএলএরা নতুন অধ্যক্ষকে, বিধানসভার স্পিকারকে নির্বাচনের পর তারা অভিনন্দন জানাচ্ছিলেন, অভিনন্দন জানাতে গিয়ে দু চার কথা বলছিলেন। এবং এটা প্রত্যাশা করা যায় যে অত্যাচার শুভেন্দু অধিকারীকে সহ্য করতে হয়েছে, বিরোধী দলের নেতা হিসাবে বারবার সাসপেন্ড করা হয়েছে, বিধানসভার কক্ষের বাইরে রাখার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন জেলায় যখন সফরে গেছেন তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, একটা সভা করতে, একটা মিছিল করতে বারবার কোর্টে দৌড়তে হয়েছে, বারবার কোর্টে দৌড়ে শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের রায় নিয়ে তারপরে মিছিল করতে হয়েছে, মিটিং করতে হয়েছে। বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে গলা আটকানোর যে চেষ্টা ছিল, দিনের পর দিন আমরা চিৎকার করেছি, আমরা প্রতিবাদ করেছি, আমাকে বিজেপির লোক বলে দাগিয়ে দেওয়া হয়েছে। আজকে মধুর প্রতিশোধ কিন্তু শুভেন্দু অধিকারী নিলেন যখন তিনি বিরোধী পরিসরটাকে বাড়ানোর জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য লাইভ টেলিকাস্ট, বিধানসভার কাজকর্মের লাইভ টেলিকাস্ট এর কথা বললেন। অন্তত বিরোধীরা যদি ভালো বক্তৃতা করে, জনগণের কাছে তাদের পৌঁছানো অনেক সহজ হবে লাইভ টেলিকাস্ট হলে। মানুষও কারা ভালো কাজ করছে বিধানসভার ভেতরে, কারা ভালো বক্তৃতা করছেন, কারা খারাপ বক্তৃতা করছেন, কারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, সেটা মানুষের কাছে পরিষ্কার হবে। এটা ভীষণ ভীষণ আশাপ্রদ বিষয়। দেখুন, যেভাবে শুভেন্দু অধিকারী শুরু করেছেন তাতে ন্যায় বিচারের প্রশ্নে, অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের প্রশ্নে, আগের সরকারের দুর্নীতির প্রশ্নে, আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই কয়েকটা ছক্কা মেরে দিয়েছেন। এ নিয়ে কোনো বিতর্কের বিষয় নেই। একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এতদিন কেন সময় লাগছে গড়ে তুলতে? আমি মানছি অনেক ভাবনা চিন্তা চলতে পারে, কিন্তু তাই বলে একটা পূর্ণাঙ্গ মন্ত্রিসভা থাকবে না। মাত্র 5 জনেরকে নিয়ে একটা মন্ত্রিসভা বেশ কয়েকটা দিন ধরে চলছে। ইমিডিয়েটলি পরিবর্তনের পরে প্রত্যেকটা দপ্তরের ফাইলপত্র দেখা, তাদেরকে নজরদারি করা, দপ্তরের কাজে নজরদারি করবার জন্য তো প্রত্যেকটা দপ্তরে একজন করে মন্ত্রী দরকার ছিল এবং ইমিডিয়েটলি দরকার ছিল। কেন এত সময় নেওয়া হচ্ছে? যে আমি যতটুকু জানতে পারলাম 2 সপ্তাহ পরে মন্ত্রিসভা গঠন হবে। যে না, দিল্লিতে আলোচনা হচ্ছে, RSS এর মাধ্যমে আলোচনা হচ্ছে, আরো ভালো করে দেখে নেওয়া হচ্ছে কারা উপযুক্ত কারা উপযুক্ত নয়। কিন্তু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।